ঠিক সন্ধ্যার সময় আকাশের পশ্চিম দিগন্তে গাঢ় কমলা আলো ছড়িয়ে গেছে। সূর্য যেন ধীরে ধীরে পৃথিবীর পাশে গা ঢাকা দিচ্ছে। হালকা বাতাস বইছে, শিউলি ফুলের মিষ্টি গন্ধে ভরপুর। চৌধুরী ভিলার জানালায় শেষ বিকেলের আলো এসে পড়ছে। ঘরের ভেতরে হলুদ আলোয় নরম উষ্ণতা ছড়িয়ে দিয়েছে। পিহু আর জেরিন বসার ঘরে বসে একে অপরের দিকে চোখ মেলে হাসছে। আর্য আর জিহাদ অফিস থেকে ফিরেছে, তাজা চেহারা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছে, কিন্তু চোখে উচ্ছ্বাস, যেন কোনো উত্তেজনাপূর্ণ সংবাদ এখনই ভাগাভাগি করা হবে। পিহু জেরিনের দিকে হেসে বলে, শোন জেরিন, সাইফান তো নিশিকে এই বাড়িতে এনে পুরাই ছক্কা মেরে দিয়েছে। জেরিন চোখে কৌতুক আর মুখে শয়তানি হাসি দিয়ে শুধালো, সাইফান ভাই আর নিশি, আজকে যদি তারা দুজনের বাড়ির সম্মুখীন না হতো, আমরা তো এই রহস্য জানতামই না। একেবারেই। মনে কর নিশি আর সাইফান ভাই একসাথে, আর আমরা বসে শুধু চোখ কপালে খবর শুনছি। হাসি আটকানো যাচ্ছে না। পিহু একটু নাটকীয় ভঙ্গিতেই বলে কথাটি। তার কথা শুনে জেরিন হাসি আটকাতে না পেরে বলে, পিহু, তুই যে বলছিস, মনে হচ্ছে পুরো পরিবারকে একেবারে জেরার মঞ্চে বসাচ্ছিস। আর্য এবং জিহাদ ফ্রেশ হয়ে বসার ঘরে আসলো। অফিসের মুখ্য ব্যক্তি থেকে যেন বোঝাই যাচ্ছিল আজ তারা কোনো সাধারণ খবরের আশা করছিল না। কিন্তু পিহু এবং জেরিনের কথাবার্তা শুনে চোখ বড় হয়ে গেল, মুখ অবাক আর হতবাক। আর্য চোখ বড় করে বলে, কি, তোরা কি বলছিস? সাইফান ভাই কারোর প্রেমে পড়েছে? সত্যি? জিহাদ মুখে অচেনা বিস্ময়, গলা খাকারি। মানে, ভাই, এটা তো আশ্চর্য, আমরা তো একেবারেই জানতামই না। পিহু হাসি ফুটিয়ে চোখে উজ্জ্বলতা রেখে বলে, তুই তো দেখছিস জেরিন, আমরাও জানতাম না। আর সাইফান ভাই নিখুঁতভাবে সবকিছু করেছে। জেরিন হাসতে হাসতে বলে, আর আমরা শুধু বসে বসে ভাবছি কখন আমরা রুমে ঢুকে এই প্রেম কাহিনী জেরা করব। আমরা ছোট মানুষ, তাই এতক্ষণ যায়নি। এখন যেহেতু তোমরা আছো, তাই তোমাদের সাথেই যাব ভাইয়ের প্রেম কাহিনী শুনতে। তাদের কথার মধ্যেই হঠাৎ হন্তদন্ত অবস্থা তৈরি হলো। আর্য এবং জিহাদ একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। জিহাদ হেসে কিন্তু চোখে আগ্রহ এনে শুধালো, চল ভাইকে একবার জেরা করি, তার মুখ থেকে শুনি সবকিছু। আর্য হাত ঘষতে ঘষতে বলে, হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এবার সাইফান ভাইয়াকে আমরা দেখাবো আমরা কত চৌকস। তারা দৌড়ে সাইফানের রুমের দিকে এগোলো। পিহু ও জেরিনও সাথে গেল। দুজনেই হেসে খেলেই ঝাঁপিয়ে পড়ল রুমের দরজায়। সাইফান তখন কাজ করছে ল্যাপটপে। চোখ তুলে তাকাতেই অবাক হয়ে গেল। সাইফান অবাক কণ্ঠে শুধালো, তোরা কি পাগল নাকি? এভাবে কেউ কারো রুমে ঢোকে? আর্য চোখে কৌতুক, মুখে চাহনিতে বলে, হ্যাঁ ভাই, আমরা এভাবেই রুমে ঢুকি। এখন তোমাকে আমরা জেরা করব। সত্যি করে বলো, নিচে যা শুনলাম তা সত্যি নাকি? আর্যের কথা শুনে সাইফানের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। তা দেখে জিহাদ হাসি চাপাতে চাপাতে শুধালো, ভাই, এই হাসিটা সবকিছু বদলে দিচ্ছে। তুমি আর কিছু লুকাতে পারবে না। ভাইয়া, তুমি তো পুরোই তোমার নিশির রাতের প্রেমিক পুরুষ হয়ে গেছো। পিহুর চোখ চকচক করে বলে ওঠে কথাটি। পিহুর কথায় সাইফানের মুখটা বিরক্তিতে কুঁচকে যায়। তা দেখে জেরিন হাসি ঠেকাতে না পেরে বলে, আর তোমার এই বিরক্ত মুখটা দেখছিস, হা হা হা, অসাধারণ। এবার কিন্তু তোমাকে সবটা স্বীকার করতে হবে। এদের সবার কথায় সাইফান প্রথমে কিছুটা বিরক্ত বোধ করে, কিন্তু ধীরে ধীরে সে হেসে ফেলল। তার হাসিতে রয়েছে একটি অজানা রহস্য, ছোট ভাই বোনদের প্রতি অদম্য বিশ্বাস, ভালোবাসা। সাইফান স্বল্প হেসে বলে, তোরা আমাকে একটুও শান্তি দিবি না? একদম উটকো ঝামেলা। আচ্ছা ঠিক আছে, স্বীকার করছি, এবার হয়েছে। আর্য মজার ছলে বলে, ভাই, আমরা তো শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম
যে তুমি সত্যি নিশিতাকে ভালোবাসো কিনা। জিহাদ হাসির মৃদু শব্দ করে বলে, হ্যাঁ, আর আমরা এখন পুরোপুরি নিশ্চিত। এখন থেকে আমরা তোমার প্রেমের বডিগার্ড, সব সময় তোমাদের চোখে চোখে রাখবো, এই বলে দিলাম। তোমরা দুজন আদ্রাসান ভাইকে চোখে চোখে রাখবো, আর আমরা রাখবো নিশিকে। পিহু ও জেরিন একসাথে কথাটি বলে হেসে উঠল, আর সাইফানও তাদের হাসিতে মিশে গেল। মুহূর্তটা হাস্যরস আর মিষ্টি সম্পর্কের মধ্যে ভরা। ভাই বোনেদের গহ্বর ভেতরতার গভীর বন্ধন, যে হাসি আর টিপ্পনিতে ঘরটা উজ্জ্বল হয়ে উঠল। ক্লাসরুমের ডান দিকের জানালার পাশের শেষ বেঞ্চে নীলাদের ছোট্ট আড্ডার আসর বসেছে। নীলা, পিহু, জেরিন, সিনথিয়া আর মোনা। দুষ্টুমির আড্ডা গ্রুপের 5 জন একসঙ্গে বসে চাপা গলায় গল্প করছে। নীলা নিজেদের গ্রুপের নতুন নাম রেখেছে দুষ্টুমির আড্ডা। মাঝে মাঝে ফিসফিস হাসি ছড়িয়ে পড়ছে। জানালার বাইরে দুপুরের রোদ ক্যাম্পাসে ঝলমল করছে, কিন্তু এই কোণে যেন অন্য এক জগৎ, শুধু তাদের কণ্ঠ আর মুচকি হাসির দখলে। পিহু চোখ বড় বড় করে বলে, তুই জানিস কালকে কি হয়েছে? মোনা মুখ টিপে বলে, শোনাবি এখনই? নিশ্চয়ই নিশি এবং আদ্রাসান ভাইয়ের ব্যাপারে কিছু হবে। তবে যদি স্যার ঢুকে পড়ে তাহলে। সিনথিয়া ফিসফিস করে শুধালো, "শ্, আস্তে বল, না হলে।" নীলা চুপচাপ শুনছিল, ঠোঁটের কোণে হালকা হাসি ঝুলে আছে। ঠিক তখনই দরজা ধীরে খুলল। ভেতরে প্রবেশ করলেন মাহির স্যার। সব সময়কার মতো সোজা ভঙ্গি, কণ্ঠে সেই পরিচিত দৃঢ়তা। তার পেছনে আরেকজন উঁচু লম্বা মধ্যবয়স্ক লোক প্রবেশ করে। মাহির স্যার গভীর স্থির কণ্ঠে বললেন, সুপ্রভাত সবাইকে। ক্লাসের সবাই একসাথে বলে, সুপ্রভাত স্যার। মাহির স্যার একটু থেমে ধীর স্বরে শুধালেন, আজ তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব আমাদের ডিপার্টমেন্টের নতুন প্রফেসর, মিস্টার রহমান। তিনি পাশের মানুষটির দিকে ইঙ্গিত করলেন। রহমান স্যার এক পা করে এগিয়ে এলেন, কণ্ঠে দৃঢ়তা, গলায় কোনো বাড়তি আবেগ নেই। সুপ্রভাত, আমি মিস্টার রহমান। আমি বেশি কথা বলি না, তবে আশা করি তোমাদের কাছ থেকে সঠিক উত্তরগুলো পাবো। মাহির স্যার হালকা হাসি দিয়ে পুরো ক্লাসের দিকে তাকিয়ে বলেন, তোমরা বুঝতেই পারছো, স্যার একটু গম্ভীর স্বভাবের, তবে তিনি যত গভীর আর তার কাছ থেকে শেখার সুযোগটাও তত বেশি। তাই আজকের ক্লাসটা পরিচিত জন রাখছি। রহমান স্যার গভীর সুরে বললেন, তোমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো, নাম বলবে, পড়াশোনার বাইরে তোমাদের আগ্রহ কি, শুধু একটা বাক্যে, বেশি নয়। তিনি প্রথম বেঞ্চ থেকে শুরু করলেন। প্রশ্নগুলো ছোট, কিন্তু গলায় এমন এক চাপা কড়াকড়ি যেন উত্তর না দিলে অস্বস্তি হয়। প্রথম বেঞ্চের ছাত্রটি বলে, সাদমান স্যার, আমি ডিবেট ক্লাবে আছি। রহমান স্যার ঠান্ডা ভঙ্গিতে বলে, ভালো, বিতর্ক মানুষকে যুক্তি শেখায়, তবে শোনার অভ্যাসটাও ভুলে যেও না। ধীরে ধীরে তিনি নীলাদের বেঞ্চের দিকে এগিয়ে এলেন। বারিশ স্যার নীলার দিকে তাকিয়ে গভীর দৃষ্টি স্থির রেখে বললেন, তুমি? নীলা কিছুটা জড়তা নিয়েই বলল, নিশিতা। নামের আগে পরে কিছু নেই? গম্ভীর কণ্ঠে বললেন রহমান স্যার। নীলা সামান্য নার্ভাস হয়ে বলল, নিশিতা আফরিন নীলা। রহমান স্যার পূর্বের ন্যায় গম্ভীর দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে বলেন, পড়াশোনা ব্যতীত অন্য কোনো কিছুতে আগ্রহ আছে? আমি ডান্স ক্লাবে জয়েন হয়েছি। রহমান স্যার ভুরু সামান্য কুঁচকে চোখ না সরিয়ে নিলেন। রহমান স্যারকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে জেরিন দ্রুত বলে, স্যার, আমি জেরিন, নাটক ক্লাবের। মাহির স্যার হালকা হাসি দিয়ে শুধালেন, দেখেছো তো, রহমান স্যারের কথায় সংক্ষিপ্ততা আছে, কিন্তু গুরুত্বও আছে। তোমরা যত সরাসরি বলবে তত দ্রুতই শিখতে পারবে। এরপর রহমান স্যার পুরো
ক্লাস ঘুরে সবাইকে সংক্ষিপ্ত প্রশ্ন করলেন। কোনো ফালতু আলাপ নয়, শুধু মাপা দরকারি কথা। তার গম্ভীর স্বভাবের মধ্যেও এক ধরনের প্রভাব ছিল, যা ছাত্রছাত্রীদের অনিচ্ছাকৃতভাবে মনোযোগী করে তুলল। জানিস কি হয়েছে? সিনথিয়ার কথায় সবাই উৎফুল্ল নিয়েই বলে, কি হয়েছে? 2 সপ্তাহ আগে রাইহান ভাইয়া আমাকে ফেসবুক রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, আমি অ্যাকসেপ্ট করেছি। এর মাঝে মাঝে আমাদের কথা হয়। সিনথিয়ার কথা শেষ হতে না হতেই পিহু বলে, তাহলে আমারটা শোন। ইমদাদ ভাইয়ার সাথে দেখা হলেই তিনি আমার দিকে কিভাবে যেন তাকায় আর কথা বলে। কই, তোদের সাথে তো ভালোভাবেই থাকে। আমার সাথেও সেম ঘটনা ঘটে, তবে ইকবাল ভাইয়ার ক্ষেত্রে অন্যরকম। মোনার কথা শুনে নীলা বলে, তোদের কথায় একটাই মানে, যে ভাইয়ারা তোদের পছন্দ করে, তাই তোদের প্রতি ভাইয়াদের আলাদা দৃষ্টি থাকে। নীলার কথায় সবাই লজ্জা পেয়ে যায়। দুষ্টুমির আড্ডা গ্রুপের সবাই হু হু করে হেসে ওঠে। হঠাৎই পিহু বলে ওঠে, নিশি, আজকে তোমাকে ট্রিট দিতেই হবে। পিহুর কথায় ভুরু কুঁচকে যায় নীলার। 2 দিন ধরে তারা তাকে ট্রিট দেওয়ার জন্য জ্বালিয়ে মারছে। সে কোনোরূপ 2 দিন তা এড়িয়ে চলে গেছে। তবে মনে হচ্ছে আজকে তাকে ট্রিট দিতেই হবে, না হলে তার রক্ষে থাকবে না। ভার্সিটির ক্লাস শেষ হয়েছে কিছু সময় হলো। তারা সবাই ক্লাসরুমে নিজেদের কোনায় বসে গল্প করছিল। হঠাৎ পিহুর কথায় মোনা তাল মিলিয়ে বলে, হ্যাঁ নিশি, আজকে তোকে ট্রিট দিতেই হবে, এই বলে দিলাম। সিনথিয়া দুষ্টুমি হেসে বলে, ট্রিট তো তোকে দিতেই হবে। আদ্রাসান ভাইয়ার নিশিররা। নীলা এদের জ্বালায় অতিষ্ঠ হয়ে বলে, আমি ট্রিট কেন দিব? নীলার প্রশ্ন শুনে পিহু দুষ্টুমি হেসে টিপ্পনি কেটে গাইতে শুরু করে, আমার আদ্রাসান ভাই প্রেমে পড়েছে যখন সে তার নিশির রাতকে দেখেছে। ও গড ফরগিভ মি। পিহুর গান শুনে সবাই হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাওয়ার অবস্থা। সন্ধ্যার গোধূলি রঙে মাখামাখি হয়ে উঠছিল ভার্সিটির সবুজ ও শান্ত ক্যাম্পাস। পিচ পাথরের পথ ধরে নীলা, মোনা, পিহু, জেরিন আর সিনথিয়া ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল। তাদের হাসি আর চঞ্চল কথাবার্তায় পুরো পরিবেশ যেন প্রাণ ফিরে পেল। বাতাসে গাছপালার শাখা দুলছিল, আর দূরে পাখির কিচিরমিচির যেন দিনের ক্লান্তি দূর করে দিয়েছে। নিশি, আজকে তোকে ট্রিট দিতেই হবে, জেরিন চমক দিয়ে বলল। জেরিনের কথায় নীলা হাসতে হাসতে বলে, অবশ্যই দিব, তবে তুই এই কথা আর কতবার বলবি? এখন তোদের সবাইকে নিয়ে ট্রিট দিতেই তো যাচ্ছি, চল এখন। তারা সবাই মিলে রাস্তায় দ্রুত পা বাড়ালো, যেন শহরের এক জনপ্রিয় রেস্টুরেন্টের দিকে ছুটে যাচ্ছে। ছোট্ট একটা আনন্দ যাত্রা, মানে দুষ্টুমির আড্ডা। রেস্টুরেন্টের গরম আলো আর আরামদায়ক পরিবেশ তাদের স্বাগত জানালো, আর বন্ধুত্বের এই মুহূর্তগুলো আরো গভীর হলো। রেস্টুরেন্টের এক কোণের জানালার পাশে বসে আছে নীলা, পিহু, মোনা, সিনথিয়া আর জেরিন। চারপাশে ছড়িয়ে আছে রেস্টুরেন্টের উজ্জ্বল হলুদ কমলা আলো। বাইরে কাচের দেওয়ালের ওপরে ঝলমলে সন্ধে রাত। ভেতরে কোলাহল, কিন্তু তাদের টেবিলে যেন একরাশ উচ্ছ্বাস। ঠিক সেই মুহূর্তেই পেছন দিক থেকে একটি কণ্ঠ ভেসে এলো, তোরা এখানে কি করছিস? তাও এই সময়। কণ্ঠটা পরিচিত, খুবই পরিচিত। সবাই চমকে পেছনে ফিরল। নীলার চোখ যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। এক হাতের মধ্যে যেন ধরা পড়ে গেল পুরো পৃথিবী, আর সেই পৃথিবীর কেন্দ্রে দাঁড়িয়ে আছে সাইফান। কালো শার্ট হাতা কনুই পর্যন্ত গোটানো, ঠোঁটে হালকা এক রহস্যময় হাসি। তার পেছনে তুর্য, সিয়াম, ইকবাল, ইমদাদ, আর্য আর জিহাদ। প্রত্যেকের চোখে এক ধরনের কৌতূহল, কিন্তু সাইফানের চোখে অন্য কিছু, গভীর মাপা, যেন অদৃশ্য এক হাসি, যা শুধু নীলার জন্যই। নীলার ভেতরে মিশে গেল কয়েকটা অনুভূতি। প্রথমত চমক,
যেন এই শহরের এত জায়গা ফেলে ঠিক এখানে এই মুহূর্তেই এসে পড়েছে। দ্বিতীয়ত এক অদ্ভুত নার্ভাসনেস, গোপন কিছু ধরা পড়ে যাওয়ার ভয়। তৃতীয়ত মনে কোথাও যেন খুশি, যেন এই আকস্মিক দেখা হওয়াটা খুব চেয়েও ঘটেছে। পিহু হালকা গলা নামিয়ে ফিসফিস করে বলল, ও মাই গড, আদ্রাসান ভাইয়া এখানে? মোনা ভ্রু তুলে তাকাই বলে, তোর মনে হয় না এটা কাকতালীয়? এদিকে সাইফানের দিকেও বিস্ময় ছড়িয়ে পড়েছে। তুর্য কৌতুক মিশ্রিত চোখে তাকালো, এত সুন্দর দল বেঁধে আমাদের না বলে? কিন্তু সাইফানের দৃষ্টি অন্য কারোর দিকে যাচ্ছিল না। সে শুধু নীলার দিকে তাকিয়ে আছে, তার চোখে যেন এক নিঃশব্দ প্রশ্ন, তুমি এখানে আর আমাকে জানাওনি? নীলার বুক ধকধক করছে, চোখ সরাতে চাইছে কিন্তু পারছে না। সাইফানের ঠোঁটে হালকা বাঁকা হাসি, যা শুধু নীলা বুঝতে পারছে। বাকি সবাই হয়তো ভাবছে এটা স্রেফ সাধারণ হাসি। এই কয়েক সেকেন্ডের দৃষ্টি বিনিময় যেন তাদের চারপাশের সব শব্দ থামিয়ে দিল। প্লেটের ঠকঠক শব্দ, পাশের টেবিলের হাসি, সব মিলিয়ে দূরে সরে গেল। শুধু রইল নীরব এক স্রোত, যা নীলা আর সাইফানকে বয়ে নিয়ে যাচ্ছে। তারপর সাইফান ধীরে ধীরে তার নিজের টেবিলের দিকে এগিয়ে গেল। বাকিরা তাকে অনুসরণ করলো, কিন্তু চোখের কোণ দিয়ে নীলা বুঝতে পারল যে এখানে তাকিয়ে আছে, একদম তার দিকে। সাইফান প্রথমে ছোট্ট চাকার মতো হেঁটে নীলার পাশের টেবিলের পাশে বসলো। এরপর ধপাস করে সেখানে বসে পড়ল। আমি এখানে বসেছি, তোমাদের কারোর কোনো সমস্যা আছে? তার কণ্ঠে হালকা রহস্যময়তা, যা শুধু নীলার জন্য। নীলা হঠাৎ নার্ভাস হয়ে মাথা নিচু করেছে, আর মনের ভেতরে লুকানো উত্তেজনা ঠেকানো কঠিন হয়ে পড়ল। সাইফান টেবিলে এসে বসল, আর পেছন থেকে তার বন্ধু মহলও এসে বসল সেই টেবিলে। টেবিলটি বড় হওয়ার দরুন সবাই বেশ ভালোভাবেই বসতে পারল টেবিলটিতে। আর তারা টেবিলে আসার সঙ্গে সঙ্গেই হালকা বাতাসের খসখসে শব্দ, লম্বা চেয়ারের কাঁপা এবং নরম আলোতে তার ছায়া নীলার দিকে পড়ল, যা অদ্ভুতভাবে নীলার মনকে ধরা দিল। পিহু চমকে ফিসফিস করে নীলার দিকে তাকিয়ে বলে, ও মাই গড, আদ্রাসান ভাই এখানে এসে বসে গেল। মোনা হালকা কণ্ঠে যোগ করল, এবার তো নিশ্চয় কাকতালীয় নয়, আদ্রাসান ভাই নিশিকে দেখে এখানে এসেছে। আহা, কি ভালোবাসা! শেষের কথাটা দুষ্টুমি ভরা কণ্ঠে বলেই মোনা। সাইফান এক ঘনিষ্ঠ হাসি দিয়ে নীলার দিকে তাকালো, কিন্তু মুখে কোনো কথা নেই, শুধু চোখে এক অদৃশ্য চাহনিতে মাদকতা নিয়ে বলছে, তুমি কাজটা মোটেও ঠিক করনি নিশির রাত। এত দূরে একা একা কেন চলে এসেছো? যদি কোনো বিপদ হতো তখন কি হতো? সাইফানের চোখের এই চাহনি শুধুমাত্র নীলারই বোধগম্য হলো। নীলা মুখে সামান্য হাসি ধরে কিন্তু চুপ করে আছে। হঠাৎ জেরিন দুষ্টুমির ভঙ্গিতে বলে, ভাই, আজকে যেহেতু তুমি এখানে, তাই আজকের ট্রিটটা তোমার কাছ থেকেই নিব। নিশির কাছ থেকে পরে না হয় নেওয়া যাবে। কি বলিস তোরা? জেরিনের কথায় সবাই হি হি করে হাসতে শুরু করে। সাইফান ধীরে ধীরে বলল, আমি যদি এখন ট্রিট দেই, তাহলে পরে নিশির রাতকে কেন ট্রিট দিবে? হুম? কথাটি বলা মাত্রই তার চোখে মৃদু হাসি ভেসে উঠল। তা দেখে টেবিলে উপস্থিত সবাই মিটমিটিয়ে হাসতে শুরু করে। সিনথিয়া নিজের হাসি কন্ট্রোল করে বলে, এখন তো ট্রিট আপনি দিচ্ছেন, তবে নিশির ও ট্রিট দেওয়ার কথা, তাই না? না, মোটেও না। আমি ট্রিট দেই বা নিশি দেই, রাত দেই, তাও কথা তো একই। সাইফানের কথায় পাশ থেকে টিটকিরি মেরে বলে ওঠে সিয়াম, আহ বন্ধু, তুই যা বলেছিস, তোর কথায় ভাবি তো পুরাই চকলেটের মতন গলে যাবে। নীলা সিয়ামের কথা শুনে লজ্জায় লাল হয়ে যায়। নীল মাথাটা আহ,
নিচু করে হালকা হাসে। তা দেখে পাশ থেকে মোনা ফিসফিসিয়ে বলে ওঠে, তাহলে ভাইয়া ট্রিট দেওয়ার সময় এসে গেছে, এখন খাবার অর্ডার দিন। সাইফান একটু সামলানোর ভঙ্গি নিয়ে হালকা মাথা নেড়ে শুধু বলল, ঠিক আছে, তাহলে আজকে ট্রিট আমার পক্ষ থেকে, শুধু তোমাদের জন্য। এমনিতেও আমি এখানে ওদের নিয়ে এসেছিলাম ট্রিট দেওয়ার জন্যই। গাধার দল আমার থেকে ট্রিট চেয়ে চেয়ে মাথা নষ্ট করে দিচ্ছে একেবারে। সাইফানের কথা শুনে ইমদাদ হালকা রাগ দেখিয়ে বলে, তুই কিন্তু একদম ঠিক করছিস না আদ্রা। আমাদের গাধা বলে বলে ও লেলে, গাধাকে গাধা বলাই, গাধা আবার রাগ করেছে। সাইফানের এই কথায় টেবিলে আরো এক দফা হাসির রোল পড়ে যায়। পিহু ও জেরিন হাসতে হাসতে বলল, দেখেছিস, আমার ভাই তার নিশির রাতের জন্য এখন নিজেকে প্রেমিক বলে স্বীকার করলো। পাশ থেকে তুর্য বলল, হয়েছে ভাই, এবার দ্রুত খাবারটা অর্ডার দে, খুব খিদে লেগেছে। খিদে তো লাগবেই, আজ তো একটা পেটুক বলে কথা। তুর্যকে পচানোর জন্য কথাটি বলে ইকবাল। ইকবালের কথা শুনে তুর্য দাঁতে দাঁত পিষিয়ে বলে, আমার সাথে যদি একজন পেটুক বন্ধু থাকে তাহলে তো পেটুক হবারই কথা, তাই নয় কি? উফ, তোরা থামবি? এদের কথাবার্তায় বিরক্ত হয়ে বলে আর্য। আর্যের কথায় জিহাদও বলে ওঠে, ভাই, তোরা ঝগড়া থামা। আর ভাই, তুমি দ্রুত খাবার অর্ডার দাও। শেষ কথাটা সাইফানের কানে তাকিয়ে বলে জিহাদ। তা শুনে তুর্য আবার বলে, হ্যাঁ ভাই, দ্রুত খাবার অর্ডার দে, না হলে আমাদের ভাবি অসুস্থ হয়ে যাবে। ওর নামে আরেকটা বাজে কথা বললে থাপ্পড় দিয়ে তোর ৩২টা দাঁত ফেলে দিব। ভাই, কন্ট্রোল, মজা করে বলেছে ও। ইকবালের কথায় কিছুটা শান্ত হয় সাইফান। তা দেখে পাশ থেকে আজও বলে ওঠে, শান্ত হবে কেন? কথা বলার আগে ভেবে বলতে পারে না? ভাই, তুই দেখি এখন থেকেই তোর ভাবির প্রতি খুব লয়াল হয়ে গিয়েছিস। আর্যকে উদ্দেশ্য করে বলে সিয়াম। আর্য সিয়ামকে কিছু বলতে যাবে তার আগেই জিহাদ বলে, লয়াল হবে না, আমাদের বাড়ির বড় ভাবি বলে কথা। তুই একদম ঠিক বলেছিস ভাইয়া। জেহাদের সাথে সম্মতি দিয়ে বলে ওঠে পিহু। পিহুকে টিটকিরি মারার জন্য ইমদাদ বলে, হয়েছে, আর বলতে হবে না, এখন তুমি চুপ থাকো, ফিটার খেয়ে ও খেকো মেয়ে। কি বলে? আমি ফিটার খাই? তা নয় তো কি। ভাইয়া, তুমি তোমার বন্ধুকে কিছু বলবে না? আহ, চুপ কর তোরা, এখানে খাবার খেতে এসেছিস তো। পিহুর কথা শুনে সাইফান বলে ওঠে কথাটি। তা দেখে তুর্য বলে, খাবার খাওয়ার জন্যই তো এসেছিলাম, কিন্তু খাবার খেতে এসে দেখি ভাবির সাক্ষাৎ পেয়ে যাব তা তো ভাবিনি। ভাইয়াকে ভয় পেয়ে এখন টপিক চেঞ্জ করা হচ্ছে বুঝি? তুর্যের কথাই বলে ওঠে জেরিন। জেরিন সুরে তাল মিলিয়ে মোনা এবং সিনথিয়াও বলে ওঠে, তাই তো মনে হচ্ছে তোমরা বেশি বোঝো। আমরা আমাদের ভাবির প্রশংসা করছি, তাতে তোমাদের কি জেলাস ফিল করছো ভাবির প্রশংসা করছি বলে? ছ্যা, এই একই কথা বলে ওঠে পিহু, জেরিন, সিনথিয়া, মোনা। অন্যদিকে এত বড় বড় ছেলেদের মুখ থেকে বারংবার ভাবি ডাক শুনে নীলার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। নীলার চোখ লজ্জা আর হালকা উত্তেজনা মিশে গেল। সাইফানের উপস্থিতি এবং তার অদৃশ্য হাসি যেন পুরো টেবিলকে এক ধরনের কোমল, রহস্যময় আর ছোট্ট উত্তেজনায় ভরিয়ে দিল। টেবিলের চারপাশে হালকা দোল খাচ্ছে জাজ মিউজিক আর হালকা আলো নরম হাসির সঙ্গে মিলিয়ে মিলিয়ে রেস্টুরেন্টের পরিবেশটাকে আরো মধুর করে তুলেছে। ইমদাদ ও ইকবাল পিহু ও মোনার দিকে কেমন দৃষ্টিতে তাকায়। মুহূর্তটা যেন থেমে গেছে। রং, আলো, শব্দ সব মিলিয়ে এক অন্যরকম আবহ তৈরি হয়েছে, যেখানে নীলা এবং সাইফান একে অপরের চোখে চোখে গল্প বলছে আর বাকিরা শুধু নিঃশব্দ দর্শক। রাত্রির গভীর, হোস্টেলের ঘরে নীরবতা ছড়িয়ে আছে। জানালার ফাঁক দিয়ে হালকা বাতাস ভিজিয়ে দিচ্ছিল
নরম আলো এবং দূরের রাস্তার আলোর মৃদু ঝলক, ঘড়ির টিকটিক যেন আরো শোনা যাচ্ছিল। আর ঘরের কোণে পড়ে থাকা কাপড়ের প্রান্তগুলোও হালকা দুলছিল বাতাসে। হঠাৎ ফোনের আলো ঝলমল করলো। নীলা ঘুমন্ত চোখে তাকালো, দেখলো সাইফান। নিঃশ্বাস কিছুটা থেমে গেল এবং কণ্ঠে অল্প ঘুমের নরম ভাব নিয়ে সে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। কলের ওপাশ থেকে ভেসে এলো চিরচেনা নরম কণ্ঠ শোনা গেল, ঘুমিয়ে গিয়েছিলে নিশির রাত? নীলা হালকা রাগ দেখিয়ে বলল, রাতে কল দিয়ে কি আমরা ঘুম যাচাই করে নিচ্ছেন? সাইফান হেসে বলে, আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম। নীলা ফোনে তার কথা শুনে হালকা মাথা নেড়ে বলে, হ্যাঁ, সবাই ঘুমিয়ে পড়েছে। আপনি চিন্তা করছেন কেন? আপনি তো আমাদের হোস্টেলে রেখে গেলেন। সাইফানের কণ্ঠে হালকা শান্তি মৃদু সুরের মধ্য দিয়ে বলল, হুম, আমি নিশ্চিত হয়েছি। তুমি এবার নিশ্চিন্তে বিশ্রাম নাও। নীলা চোখ বন্ধ করে ধীরে ধীরে ফ্ল্যাশব্যাকে চলে গেল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে নীলা, মোনা ও সিনথিয়া হোস্টেলের পথে পা বাড়ালো। তখন সাইফান পেছন থেকে গাড়ি নিয়ে ওদের এসে বলে, তোমরা গাড়িতে উঠে বসো, আমি তোমাদেরকে পৌঁছে দেই। তারা তিনজনেই বাক্য ব্যয় না করে গাড়িতে উঠে বসে। গাড়িতে তখন সাইফান সহ পিহু এবং জেরিনও ছিল। গাড়ি চলে, বাইরে বাতাস, মৃদু আলো বইছে দূরে, আর হালকা হাহাকার মিশে এক অদ্ভুত মধুরতা তৈরি করেছে। সাইফান নিজে গাড়ি চালাচ্ছে, পেছনে আছে শুধু নীলা, মোনা, সিনথিয়া, পিহু আর জেরিন। নীলার মনে তখন রেস্টুরেন্টের হাসি, টেবিলে পিহু ও জেরিনের দুষ্টু দুষ্টু ঠাট্টা, সাইফানের চোখের দিকে তাকানোর মুহূর্ত, সব মিশে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করছে। গাড়ি হোস্টেলের সামনে পৌঁছাই নীলা, সিনথিয়া আর মোনা ধীরে গাড়ি থেকে নামলো। ধীরে ধীরে সাইফানের দিকে তাকালো নীলা। সাইফান হালকা হেসে বলল, ভালো থাকো নিশির রাত। নীলা তখনও ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে আবারও বর্তমানে ফিরে এলো। নীলা চোখ খোলার সঙ্গে সঙ্গে সাইফানের কণ্ঠ আবারও কানে ওর ওপাশ থেকে বলছে, তাহলে নিশির রাত, আজকের দিনটা কেমন গেল? নীলা হালকা হাসি দিয়ে বলল, ভালো, ট্রিটও দিলেন। এরপর সাইফান কিছুটা গম্ভীর হয়ে বলে, তবে তোমার সন্ধ্যার সময় এত দূরের রেস্টুরেন্টে যাওয়াটাও উচিত হয়নি নিশির রাত। আমি বুঝতে পারছি আপনাকে না জানিয়ে যাওয়াটা আমার ভুল হয়েছে। তবে ওই যে আমি আপনার থেকে টাকা নেওয়ার সময় বলেছিলাম না ওদের ট্রিট দেব, তাই আজকে ওদের নিয়ে গিয়েছিলাম ট্রিট দেওয়ার জন্য। সাইফানের কথায় কাচুমাচু হয়ে ভয়ার্ত কণ্ঠে বলে নীলা। তা শুনে সাইফানের বলে, হুম, বুঝতে পেরেছি। তবে আমাকে না বলে আর কোথাও যেও না নিশির রাত। আচ্ছা। নীলা যেন ফোনটা রেখে বিছানায় শুয়ে আছে, বন্ধ করলো চোখ। ঘরের বাতাসের হালকা দোল, জানালার ফাঁক দিয়ে আসা দূরের আলো এবং সাইফানের নম্র কণ্ঠ, সব মিলিয়ে রাতের পরিবেশকে এক অদ্ভুত কোমল রহস্যময় আর মধুর উত্তেজনায় ভরিয়ে তুলল। এই মেয়ে, বাদরের মতো লাফাচ্ছ কেন? ক্যাম্পাসের সকালের রোদ তখন মেঘের আড়াল থেকে লুকোচুরি খেলছে। হালকা বাতাসের গাছের পাতা নড়ছে। চারপাশে স্টুডেন্টদের কথা, হাসি আর কোথাও কোথাও গাড়ির হর্নের শব্দ মিশে একরকম বিশৃঙ্খল সুর তৈরি করছে। মাটির ওপর শুকনো পাতাগুলো শব্দ করে উড়ে বেড়াচ্ছে। ঠিক তখনই কর্কশ গম্ভীর কণ্ঠস্বর ভেদ করে চারপাশের শব্দকে কেটে দিল। রাজীব স্যারের কণ্ঠে যেন ঠান্ডা ধাতুর মতো কড়া শীতলতা। নীলার হাসি মুহূর্তের মধ্যে থেমে গেল। চারপাশের কয়েকজন কৌতূহলী চোখ তুলে তাকালো, আর বাতাসের উষ্ণতা হঠাৎ যেন জমে বরফ হয়ে গেল। রেস্টুরেন্টের ঘটনার 2 দিন পরে সবামাত্র
ও ক্যাম্পাসে সবাই পা রেখেছে নীলা, সিনথিয়া, মুনা। মূলত তারা তিনজনই প্ল্যানিং করছিল কোথাও ট্যুরে যাওয়ার জন্য। সিনথিয়া বলেছিল তাদের নিজেদের ফ্যামিলির সাথে ট্যুরে যাওয়ার জন্য। এদিকে মুনা বলছিল শুধু ফ্রেন্ড সার্কেল নিয়ে ট্যুরে যাবে। তবে নীলা কিছুটা ব্যতিক্রম। নীলা আনন্দে উল্লাসে আটখানা হয়ে লাফাতে লাফাতে বলছিল, আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে দরখাস্ত করা উচিত যেন আমাদের ভার্সিটি থেকে একটি ট্যুরে নিয়ে যাওয়া হয়। এই কথা বলতে বলতেই তারা তিনজন সামনের দিকে এগোচ্ছিল। তখনই সামনে থেকে কর্কশ কণ্ঠে কথাটি বলেন তাদের প্রফেসর রাজীব। তিনি এতটাই জোরেই ধমক দিয়েছিলেন যে আশেপাশের কিছুই সংখ্যক স্টুডেন্ট বাঁকা চোখে তাকিয়েছিল নীলার দিকে। নীলা, যাকে কিনা আজ পর্যন্ত কোনো স্যার ম্যাডামকে বকেনি, এমনকি নীলার পরিবারও নীলাকে কখনো বকাঝকা করেনি, সেখানে প্রফেসর রাজীব নীলাকে ক্যাম্পাসের সবার সামনে এত জোরে বকা দিল। সিনথিয়া পুরো ব্যাপারটাকে সামাল দেওয়ার জন্য বলল, সরি স্যার, আমরা আসলে একটা বিষয়ে কথা বলছিলে ভালো কথা, তাই বলে এভাবে লাফাতে হবে নাকি? রাজীব স্যার পূর্বের ন্যায় ধমকের সুরে বলেন। এই কথাটি তা শুনে মুনা শুধালো, সরি স্যার, আর হবে না স্যার। তবে এত সবের মধ্যে নীলা মুখ ফুটে একটা কথাও বলল না। খুব কষ্ট পেয়েছে নীলা, খুব। রাজীব স্যার একবার নয় দুইবার তাকে ধমক দিয়েছে, এটা কিছুতেই মানতে পারছে না নীলা, যেখানে সে খুব ভদ্র একটি মেয়ে, কখনো কারোর সাথে দুষ্টুমি করেনি। রাজীব স্যার আরো কিছু কথা শুনিয়ে সেখান থেকে হনহন করে চলে গেল। তবে সেই ঘটনার পর নীলা যে মুনা এবং সিনথিয়ার সাথে নিজেদের ক্লাসরুমে এসেছে, এরপর থেকে একটি কথাও বলেনি। ইতিমধ্যে তাদের সাথে যোগ দিয়েছে পিহু এবং জেরিন। নীলাকে এভাবে মনমরা হয়ে বসে থাকতে দেখে পিহু বলে, কি হয়েছে রে নিশির? সিনথিয়া গোমরা মুখ করে বলে, প্রফেসর রাজীব স্যারকে নিশিকে বকা দিয়েছে। জেরিন অবাক হয়ে বলে, সে কি? নিশি কি করছে? মুনা একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ কণ্ঠে বলে, তেমন কিছু না, আমরা আসলে একটি প্ল্যানিং করছিলাম যে আমরা সবাই মিলে একটু ট্যুরে যাব। এই প্ল্যানিং করতে করতেই আমরা ভার্সিটি থেকে এসেছি। তবে রাজীব স্যার যে হঠাৎ করে কোথা থেকে এলো সেটাই বুঝতে পারলাম না। তারপরই এসেই নিশিকে ধমক দিয়ে বসে। সেই থেকে নিশির মনটা খারাপ, একটি কথাও বলেনি এখনো পর্যন্ত। এরপর তারা সবাই যখন ক্লাস করছিল তখন নীলার ফোনে একটি কল আসে। নীলা ফোনের দিকে তাকিয়ে দেখে তার বাবা সুজয় শিকদার কল করেছেন। নীলা স্যারকে বলে ক্লাসরুমের বাহিরে চলে যায়। ফোনটি রিসিভ করতেই সুজয় শিকদার বলল, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো আব্বু, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোকে একটা কথা বলার জন্য কল দিয়েছিলাম। হ্যাঁ আব্বু, আমি একটু পর তোমাকে কল করি। এখন আমাদের ক্লাস চলছে তাই তো? মীরার কথা শুনে সুজয় শিকদার কিছুটা আমতা আমতা করে বলে, ইহে মানে আজকে যদি তুমি একটু বাসায় আসতিস। নীলা অবাক হয়ে বলে, কেন আব্বু, কোনো সমস্যা হয়েছে? না মুনা, তুই এবং সিনথিয়াকে নিয়ে চলে আয় বাড়িতে। কিন্তু এখন তো আমাদের ক্লাস চলছে। কিচ্ছু হবে না, আমি তোদের কথা বলে দিচ্ছি প্রিন্সিপালের কাছে, তোরা চলে আয়। আর্য, আচ্ছা দেখছি কি করা যায়, আমি অলরেডি গাড়ি পাঠিয়ে দিয়েছি, তোরা গাড়িতে করে চলে আসিস, বলে কলটা কেটে দিলেন সুজয় শিকদার। এরপরে নীলা ক্লাসরুমে গিয়ে স্যারকে বলে মোনা ও সিনথিয়াকে নিয়ে বের হয়ে এসেছে। তবে নীলা আরো দুজন নতুন সদস্যকে সঙ্গে নিয়ে এসেছে। তারা আর কেউ না, পিহু ও জেরিন। অবশ্য তারা দুজন নীলার সাথে আসতে চায়নি, তবে নিধি তাদের জোর করে নিয়ে এসেছে। পিহু এবং জেরিন কিছুটা ইতস্তত বোধ করে বলে, আমরা এখন যাই।
আমরা এখন যাব না আঙ্কেল? আর যদি আঙ্কেল আন্টি কিছু মনে করে? নীলা একটা বাঁকা হাসি হেসে বলে, তোমাদের মনে আছে আমি একদিন বলেছিলাম পরের বার যখন বাড়িতে যাব তখন তোমাদের দুজনকে জোর করে বেঁধে নিয়ে যাব? সেই সময় চলে এসেছে। চলো একসাথে আমার সাথে। তারপর আর কি? নীলা, মুনা আর সিনতিহা পিহু এবং জেরিনকে নিয়ে একসঙ্গে হোস্টেলে আসবে। কেননা নীলার বাবা বলে দিয়েছে তাদের নিতে গাড়ি আসবে। ঠিক সময় মতো তাদের নেওয়ার জন্য দুটো গাড়ি চলে আসে। প্রথম গাড়ি নিয়ে এসেছে নীলাদের ড্রাইভার, আর দ্বিতীয় গাড়ি নিজেই চালিয়ে এসেছে কাব্য। কাব্যকে দেখে নীলা অনেকটাই অবাক হয়েছে। নীলা কাব্যকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া তুমি হঠাৎ এখানে? কাব্য হালকা হাসি এনে বলল, বাবা বলেছে মোনাদের ওই গাড়িতে যেতে এবং তোকে আমার সাথে একটু শপিংয়ে যেতে বলল। আর কি জন্য এসেছি? কাব্যের কথা নীলা ভুরু কুঁচকে বলে, শপিং মল শপিং মলে কেন যেতে হবে? আসলে বাবা বলেছে আজকে তোকে কয়েকটা ড্রেস কিনে দেওয়ার জন্য, তাই আর কি। ও আচ্ছা, ওই দুটো মেয়ে কে রে নিশি? কাব্যের ইশারায় নীলা পেছনে ঘুরে দেখে কাব্য পিহু ও জেরিনকে উদ্দেশ্য করে বলছে কথাটি। তা দেখে নীলা বলে, ও ও আমার বন্ধু, আমার নতুন বান্ধবী, অনেক ভালো মেয়ে। ওরাও ওনাদের সঙ্গে আমাদের বাসায় যাবে। আচ্ছা, তাহলে তুই ওদের বল ওদের গাড়ি করে বাসায় চলে যেতে। তুই আমার সঙ্গে আয়, আমি গাড়িতে বসেছি। কথাটা বলেই কাব্য উঠে গেল গাড়িতে। নীলা মুনার কাছে গিয়ে সবটা বুঝিয়ে বলে, তাই তারাও কোনো বাক্য ব্যয় না করে গাড়িতে উঠে চলে যায় নীলাদের বাড়ির উদ্দেশ্যে। আর এই দিকে নীলা কাব্যের সাথে শপিং মলে চলে আসে। নীলা কাব্যের সাথে মিলে বেশ কয়েকটা ড্রেস কিনে নিল। নীলার লোকের ভিড় কিছুটা ভয় কাজ করছে। তার নীলা কাব্যের হাতটা শক্ত করে ধরে চেপে ধরে শপিং মলে ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎই পেছন থেকে কেউ কাব্যের গাল বরাবর ঘুষি দেয়। লোকজন, কোলাহল, পায়ের শব্দ আর দোকানের থেকে বাজতে থাকা হালকা ইংরেজি গান মিলেমিশে এক বাস্তব সিম্ফনি তৈরি করছে। ভিড়ের মধ্যে নীলা কাব্যের হাত শক্ত করে ধরে আছে, যেন ভিড়ের ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে না যায়। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে জোরে একটা ঘুষি কাব্যের মুখে এসে লাগে। সব শব্দ যেন থেমে গিয়ে চারপাশে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এসেছে। ঘুষির ফলে কাব্যের ঠোঁট কিছুটা কেটে যায়। তবে পেছনে থাকা ব্যক্তি চেঁচিয়ে বলে, তুই ওর সাথে কি করছিস? চারপাশের কোলাহল মুহূর্তেই বদলে গেছে। লোকজন থেমে গিয়ে কেবলই তাকিয়ে আছে তিনজনের দিকে। চারপাশের দোকান থেকে বাজতে থাকা ইংরেজি গানগুলো যেন দূরে মিলিয়ে গেছে। কেবলই শ্বাসের শব্দ আর ভিড়ের চাপা গুঞ্জন ভাসছে। সাইফান দাঁড়িয়ে আছে সামনের দিকে, বুক ওঠানামা করছে রাগের ঢেউয়ে। চোখ দুটো অস্বাভাবিক লালচে, যেন দৃষ্টি দিয়ে ছ্যাঁকা মেরে ফেলবে। আর তার ডান হাত এখনো সামান্য কাঁপছে, ঘুষির শক্তি আর উত্তেজনায় গলার স্বর ভরাট, কিন্তু তাতে এমন এক ধার আছে যা মানুষের বুকের ভেতরে শীতল স্রোত বয়ে দেয়। সাইফান বলে, এই ছেলেটা কে নিশিরাত? কথাটা যেন শপিং মলের দেওয়াল ভেদ করে প্রতিধ্বনিত হলো। ভিড়ের ভেতরে ফিসফাস, কেউ কেউ মোবাইল তুলে ধরেছে, কেউ আবার দূরে সরে যাচ্ছে অস্বস্তিতে। কাব্য ঠোঁটের কোণ মুছতে মুছতে সামনে এগিয়ে এলো, কণ্ঠে তারা, তুই আগে আমার কথাটা শোন আদ্র। তার কণ্ঠে স্পষ্ট এক অসহায়তা, যেন পরিস্থিতি সামাল দিতে চাইছে। কিন্তু তুই শব্দটা সাইফানের কানে ঢুকতেই রাগ যেন নতুন করে আগুনের মতো জ্বলে উঠল। কপালের রগ ফুলেও আছে, চোখে তীব্র বিদ্যুতের ঝলকাচ্ছে। সাইফান কাব্যের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে, তোর লজ্জা করে না?
বন্ধু হয়ে বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে এভাবে প্রেম করতে? শব্দগুলো চারপাশের বাতাসটাকে আরো ভারী করে তুলল। নীলা কাব্যের হাত শক্ত করে চেপে ধরে আছে, কিন্তু নিজের ভেতরও কম গুটিয়ে গিয়েছে। কেমন যেন সাইফানের সেই চোখ, সেই কণ্ঠ, সেই রাগ, সব মিলিয়ে শরীর ঠান্ডা হয়ে আসছে তার। সে ঠিক বুঝতে পারছে না ঘটনাটা কোথা থেকে শুরু হলো, কিন্তু এতটুকু বুঝেছে সাইফান আর কাব্যের মধ্যে কিছু একটা আছে যা তার অজানা। নীলা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি আগে আমার কথাটা শুনুন। কিন্তু সাইফানের চোখে তখন যেন কেবলই রাগ আর আঘাতের ছাপ। সে এক পা এগিয়ে এলো, দৃষ্টি নীলার চোখে গেঁথে দেওয়ার মতো করে শোধালো, এই বেয়াদব নারী, তোর লজ্জা করে না আমাকে দেখে অন্য ছেলের হাতটা ধরে ঘুরে বেড়াতে? চারপাশের হাওয়া ভারী হয়ে আছে, লোকজনের চোখে কৌতূহল, কারোর কারোর মুখে ভয়, যেন এই তাণ্ডব যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটাবে। সাইফানের কণ্ঠে সেই ভয়াবহ স্থিরতা যেটা যে কাউকে স্তব্ধ করে দিতে পারে। আর নীলার বুকের ভেতর কেবলই একটাই অনুভূতি, আজ কিছু একটা ভীষণ ভুল হতে যাচ্ছে। সাইফানের চোখের সেই তীব্র রাগ যেন নীলার বুকের ভেতরে ছিঁড়ে ছিঁড়ে ঢুকে যাচ্ছে। তার প্রতিটি শব্দ, প্রতিটি অভিযোগ ধারালো ছুরির মতো এসে বিঁধছে মনে। এতক্ষণ শুধু স্তব্ধ হয়ে শুনছিল সে, কিন্তু এবার গলার ভেতরের ক্ষোভ, দুঃখ আর অপমান একসাথে জ্বলে উঠল। নীলা ধীরে ধীরে কাব্যের হাত ছেড়ে দিল। বুকের ভেতর শ্বাস জমে আছে, চোখের কোণে একরাশ অশ্রু কাঁপছে। গলা ভারী হয়ে এলেও কণ্ঠে কাঁপা কণ্ঠ দৃঢ়তা এনে বলে নীলা, আমার ভাইয়ের সাথে আমাকে জড়িয়ে এইসব বাজে মন্তব্য করা বন্ধ করুন আপনি। মুহূর্তেই চারপাশের সব গুঞ্জন থেমে গেল। শপিং মলের কোলাহল যেন কেউ সুইচ টিপে বন্ধ করে দিয়েছে। দূরের ফুড কোর্ট থেকে আসা কাঁটা চামচের টুনটান শব্দও মিলিয়ে গেল। দাঁড়িয়ে থাকা মানুষগুলো শুধু তাকিয়ে আছে, চোখে বিস্ময়, মুখে নিঃশব্দ প্রশ্ন। সাইফানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। বুকের ভেতর কেমন যেন হালকা অথচ ভারী শূন্যতা জমল একসাথে। তার ভুরু কুঁচকে গেল, কণ্ঠে হঠাৎ এক অদ্ভুত কম্পন। কয়েক সত্যি কায়েফ, সত্যি তোমার ভাই নিশির রাত? কথাটা বলতে বলতে তার দৃষ্টি নীলার চোখের থেমে গেল, যেন সেখানে নিজের ভুলের উত্তর খুঁজছে। তীব্র রাগের জায়গায় এবার এক ধরনের অবিশ্বাস, লজ্জা আর গভীর অস্থিরতা এসে বসেছে। সে অল্প করে দু কদম পিছিয়ে গেল, যেন হঠাৎ ঠান্ডা পানির ছিটায় জেগে উঠেছে। কাব্য তৎক্ষণাৎই সামনে এগিয়ে এলো, নীলার পাশে দাঁড়িয়ে বিরক্তি মেশালো স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমি তো কতক্ষণ থেকে তোকে এটাই বোঝাতে চাইছিলাম, তুই যদি আমার কথা শুনতি এই নাটক করা লাগতো না। নীলা চোখ ভেজা অবস্থায় সূচক মাথা নাড়ালো, কণ্ঠে কোনো শব্দ নেই, কিন্তু সেই মাথা নাম নেড়ে দেওয়া যেন হাজারটা উত্তর একসাথে বলে দিল, হ্যাঁ সত্যি কাব্য তার ভাই। সাইফানের মুখে তখন স্পষ্ট বোঝা যায় সেই অদম্য আত্মবিশ্বাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। চোখের তেজ নিভে এসেছে, ঠোঁটের কোণে কেমন এক অসহায় সংকোচ, কিন্তু তার ভেতরে যা চলছে তা বাইরের কেউ বুঝতে পারছে না। বুকের গভীরে যেন কেউ এক মুঠো বরফ ছুঁড়ে দিয়েছে। এক মুহূর্ত আগেও যে রাগে জ্বলছিল, এখন সেই জায়গাটা ভরে গেছে কেমন এক হাহাকার আর অল্প আত্মগ্লানিতে। নীলার চোখে চোখ পড়তেই মনে হলো সেই চোখগুলো নীরবে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আপনি আমায় এতটা ছোট করে দেখলেন? গলা শুকিয়ে এলো, ঠোঁট কাঁপলো, কিন্তু শব্দ বেরোলো না। বুকের ভেতর একটাই চিন্তা ঘুরপাক খেতে লাগলো, সে কি সত্যি এতটা অন্ধ হয়ে গেল যে রাগে নীলাকে অপমান করে ফেললো?
দৃষ্টি সরাতে চাইল কিন্তু পারল না। নীলার চোখে জমে থাকা অশ্রুর ঝিলিক যেন তার সমস্ত অহংকার ভেঙে চুরমার করে দিল। মাথার ভেতর প্রতিধ্বনির মতো বাজতে লাগলো, ভুল হয়ে গেছে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে নিশিরাত। পারলে এই ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিও। অজান্তেই সে 2 কদম পিছিয়ে এলো, যেন নিজেই আর নীলার মাঝে কিছুটা দূরত্ব এনে শ্বাস নিতে পারবে। কিন্তু সেই দূরত্ব কোনো মুক্তি দিল না, বরং প্রতি মুহূর্তেই তার ভেতরের অপরাধ বোধকে আরো তীব্র করে তুলল। ঠোঁট নড়ল, কথা বেরোতে চাইল, কিন্তু দম আটকে আসছে তার। কাটার মতো অনুভূতি হচ্ছে। সাইফানের এই নীরবতায় জমে থাকা বোঝাপড়া আর অপরাধের ভার। আদ্র, তুই কাজটা একদম ঠিক করিসনি। ভরা শপিং মলে তুই এসব না বললেও পারতিস। তুই জানিস তোর এই কাজের জন্য নিশি কতটা অপমানিত হচ্ছে? সবাই কি নজরে দেখেছিস নিশিকে? কথাটা বাতাস কেটে গেল। কাচ ঘেরা গাড়ির ভেতরেও যেন শপিং মলের হাহাকার লেগে রইল। কাব্য স্টিয়ারিং ধরেই বলল, গলার ডগায় রগ আর চিন্তার গুঞ্জন। শহরের আলো, সাইফানের মুখটা অর্ধেক ছায়া অর্ধেক অপরাধ বোধ। ঠোঁট দুটো চেপে রেখেছে, জবাব খুঁজে পাচ্ছে না। নীলা পেছনের সিটে জানালার পাশে গোমড়া মুখে কাচের ওপরে বিদ্যুৎ জড়ানো দৌড়ানো সাইনবোর্ড গুনছে। ভেতরে কেবলই ধুকপুক করছে হৃদয়ের শব্দগুলো। সবাই দেখছিল আমাকে, সত্যি? সাইফান একবার আয়নায় চোখ তুলে তাকালো। দৃষ্টিটা গিয়ে পড়ল নীলার আটকে থাকা অপমানের রঙে। শব্দ নেই, কেবলই নিঃশ্বাসের অনিয়ম। আঙ্গুলের গাঁট সাদা হয়ে আছে, হাঁটুতে রাখা হাত শক্ত করে ধরা। কাব্য ধীর স্বরে, তবুও ধারালো ছুরির মতো করে, তুই চুপ থাকাই ভালো আদ্র। নায়কোচিত ডায়লগ পরে বলা যাবে, আর আজকে তুই শুনবি। ইঞ্জিন গড়গড় শব্দে ফাঁকে নীলার যেন কানে পড়ল কাব্যের ফোঁস-ফোঁস করা ধমক ভরা কথাগুলো। আর সাইফানের নীরবতা। এই নীরবতা নির্বাক ক্ষমা প্রার্থনা। সে জানে আজকের ভুলটা সোজা করে বলা যাবে না। অল্প পর কাব্য একটু নরম হলো, ভুরু কুঁচকে যেন নিজেই আপনজনকে ধমক দিয়ে ফেলে। অনুতাপ হচ্ছে কাব্যের। শুধালো, শোন, তুই এমন না, তুই জানিস। হুম, ডোন্ট ডু দিস এ আওয়ার্স পিপল। নিশি, আমাদের নিজের পাবলিক প্লেসে তোকে এমন স্পটলাইটে ফেলিস না। সাইফান গলা খাকারল, তবুও কথা বেরোলো না। মাত্রই এক টুকরো স্বীকারোক্তি, ফিসফিসের মতো, ভুল হয়ে গেছে। কাব্য ঠোঁটের কোণে একটুখানি কোমলতা এনে বলে, ভুল হলে ঠিক করতে হয়, আর তুই ঠিক করবি, এটা আমি জানি। তারপর হঠাৎই যেন কোথা থেকে ঘোরাতে ঘোরাতে একটা ভেতরের দরজা খুলে দিল। আজ ইমন থাকলে তো গাড়ি থামিয়ে তোকে দাঁড় করিয়ে 5 মিনিটের স্পিচ দিয়ে দিত। ক্রাশ বয় গ্রুপ থেকে তোকে নিয়ে আজ কোর্ট বসতো। ক্রাশ বয়। নীলার ভেতরে কৌতূহল সরেই উঠল। নামটা সে শুনেছে অল্পদিন আগেই ক্যাম্পাসে ফিসফিসিয়ে, কিন্তু কারা কারা আছে সেটা ধোঁয়াশাই ছিল। কাব্যের মুখে ইমন নামটা এমন স্বচ্ছ হয়ে উঠছেই পাজলটা খানিকটা জোড়া লাগলো। সাইফান একটু মাথা নিচু করে হালকা হাসল, হাসিটা লজ্জা মিশে আছে। ইমন তো কবিতা দিয়ে মারবে, স্পিচ না। আর তুই, তুই তো প্রথমেই বলবি, রুল নাম্বার 1, আমরা যার পাশে থাকি তার সম্মান আমাদের নিজের। কাব্য মাথা নাড়ালো, স্টিয়ারিংয়ে টোকা দিল, তৃপ্তির মতো করে বলল, তাই তো। আর এই রুলটাই ক্রাশ বয়ের বেসিক। তোদের ভার্সিটিতে তোরা ক্রাশ বয় গ্রুপে 8 জন সদস্যের নামে পরিচিত পেয়ে গেলেও ক্রাশ বয় গ্রুপের সদস্য সংখ্যা 10 জন। হ্যাঁ, সাইফান আর
তাদের বন্ধু মহলে যেই দুইজন আড়ালে ছিল তারা আর কেউ না, তারা হবে কাব্য ও ইমন। নীলার বুকের ভেতরটা কেমন যেন হালকা হয়ে গেল। কাব্য আর সাইফানের কথায় তুই তুই করে ভরসাটা ঘুরে বেড়াচ্ছিল, এখন সেটাই পরিচয়ের জোর পেল। তারা দুজন শত্রু নয়, বন্ধু। যে হাসি ঠাট্টা, যে ধমক, যে কাঁধে কাঁধে দায় নিয়ে কথা বলা, ওটা তো শুধুই বন্ধুদের ভাষা। বাইরে দুপুর পেরিয়ে বিকাল গাঢ় হচ্ছে, ঘড়িতে তখন প্রায় 3:30। শহরের রোদ আর দুপুরের চড়া ঝাঁজ নেই, বরং আলোর রঙে নেমে এসেছে সোনালি কোমলতা। কাব্য সিগন্যাল পেরিয়ে বামে ধরল, গাড়ি ঢুকে গেল শান্ত এক লেনে। কাছে কাছে বিকালের হালকা রোদ আর ছায়ার খেলা। সামনের দিকে কালো আয়রন গেট, ওপরে ব্রসলের নাম প্লেট, শিকদার বাড়ি। তিনতলা বাড়িটি বাহারি নয়, তবুও রুচিশীল। হালকা পেস্তা বর্ণের দেওয়াল আর সাদা রঙের ধুয়ে রাখা বেগুনি ভেলা ঘুরছে। গার্ড গেট খুলে দিল, সামনের পার্কিং এ থামলো। ইঞ্জিন বন্ধ হতেই বিকেলের সোনালি আলোয় ভেসে উঠল বাড়িটার উষ্ণ চেহারা। তিনজনই দরজা খুলে নামলো, কাব্য পকেটে হাত, সাইফান নীলার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে, আর নীলা পায়ের নিচের বারান্দায় ঠান্ডা ছায়া অনুভব করছে। দূরের রান্নাঘরের দিক থেকে ভেসে আসা ভাজা পেঁয়াজের মিঠে গন্ধ যেন বলে দিল বিকেলটা এখন আশ্রয়ের ভেতর গড়িয়ে পড়ছে। কাব্য কলিং বেলটা চেপে দেয়, সেই স্নিগ্ধ বিকেলের হালকা কোলাহল। দরজা খুলল, মালা ছোট্ট, গা সোজা, চোখে কদার্য হাসি। ভেতরে ঢুকতেই ধরা পড়ল এই দিনটা সাধারণ দিনের মতো নয়। শিকদার বাড়িটি আজ অন্য এক রকম দেখা দিচ্ছে। পলিশ করা টেবিল, ঝলমলে রুমের কোণে কাচের ভেসে আসা ভাসানো ফুলদানি, ড্রয়িং রুমের চেয়ারের কুশনগুলো নির্দিষ্ট করে ভেতরে রাখা, সবকিছু যেন কোনো উৎসবের অপেক্ষায় হাঁটছে। নীলা ও সাইফান দুজনে একটু অবাক, একটু রহস্যময়। বসতে না বসতেই তাদের চোখে পড়ল এক বিশেষ দৃশ্য। সবাই একত্র, বন্ধু বান্ধব আত্মীয়, সবার মুখে অপেক্ষার চিহ্ন। ড্রয়িং রুমের সোফায় বসে আছেন শিকদার বাড়ির সদস্য সহ চৌধুরী বাড়ির সকল সদস্যরা। সাথে আছে নীলার বড় মামা ও মামি ও তাদের একমাত্র কন্যা। নীলা ও সাইফানের চারপাশে অচেনা চেনা আড্ডা। সাইফানের দেখে ড্রয়িং রুমে বসে আছে আর্য, জিহাদ, ইমদাদ, ইকবাল, তুর্য, সিয়াম আর ইমন। নীলা সামনে তাকিয়ে দেখে ড্রয়িং রুমে দল বেঁধে বসে আছে পিহু, জেরিন, মুনা, সিনথিয়া আর তোবা তাসনিম, বড় মামার কন্যা। মেয়েটির কথা বলাই মিশে থাকে পরিবারের গুলধম। সবাই আছে পাতবিহীন স্মৃতি মতো, তবুও স্নেহে ভরা। তাদের চোখে মেঘলা গর্ভ। মুনার অতীতটা যেন, যেটা মৃদু ভাষায় সবাই জানে। তার মা ছিলেন এতিম। আসিয়া শিকদার এই বাড়িতে বউ হয়ে আসার 2 বছর আগে নীলা দাদার মারা গিয়েছিলেন। এ কারণেই আসিয়া শিকদার মনে মনে খুবই দুঃখিত ছিলেন। সেই সময় নীলা নানা নানি আসিয়া শিকদারকে নিজেদের কাছে টেনে নেন। নীলা নানা নানি আসিয়া শিকদারকে নিজেদের মেয়ের চোখেই দেখতেন। তাই তো নীলা নানা নানির কাছেই ইমন এবং মোনা ছিল খুবই আদরের। কাব্য ততক্ষণে কোনো বিশাল প্রক্রিয়া দেখায়নি, ওকে কেবলই ধীর স্বরে দেখে হাসি খুশি আর নিতে দেখা যায়। তাকে দেখে মনে হলো সেই ব্যাপার আগে থেকেই জানতো। মূলত কাব্যকে পাঠানো হয়েছিল সাইফান এবং নীলাকে একসঙ্গে নিয়ে আসার জন্য। তারপরই দ্রুত সে ড্রয়িং রুমে মিশ্র কুশনে গিয়ে বসে পড়ে, অত পরিচিত ভঙ্গিতে।
যেন এখানে তার থাকা কোনো বড় ব্যাপার নয়। নীলা কিছুটা লজ্জা কিছুটা আনন্দে কাঁপছে। সাইফান তার চেনা শান্ত মুখে আজও রয়ে গেছে অচেনা গল্পের এক ক্ষুদ্র আভাস। সাইফান বুঝতে পারছে না নীলা কি আসলে শিকদার পরিবারের মেয়ে, আর নীলা যদি শিকদার পরিবারের মেয়ে হয়ে থাকে তাহলে তার বিয়ে কার সাথে ঠিক হয়েছিল। প্রশ্নই হয়ে থেকে যায়, উত্তর আর মেলে না। দুজনেই যেন এক অদৃশ্য স্থিরতায় দাঁড়িয়ে আছে। সর্বপ্রথম নীলা এবং সাইফানের দিকে নজর পড়ল সুজয় শিকদারের। তিনি কিছুটা গম্ভীর কণ্ঠে শুধালেন, নিশি, তুমি ওপরে গিয়ে শাড়ি পরে আসো, আর আদ্রাসান বাবা, তুমি আমার পাশে এসে বসো। সাইফান কিছুটা ইতস্তত ভঙ্গিমায় সুজয় শিকদারের পাশে গিয়ে বসে বলল। সুজয় শিকদার পূর্বের ন্যায় মুনাদের দিকে তাকিয়ে একই কণ্ঠে বলে, তোমরা নিশিতাকে রেডি করে নিয়ে এসো। চাচ্চুর আদেশ পেয়ে মুনা উঠতে গিয়ে দাঁড়ালো নীলার পাশে। তার দেখা দেখি একে একে উঠে দাঁড়ালো পিহু, জেরিন, সিনথিয়া ও তুবা। ওপরে যাবার সিঁড়িগুলো সেই মুহূর্তেই লম্বা হয়ে আছে, পায়ের ধাপের শব্দে কানে অতিরিক্ত স্পষ্ট। মুনা এক হাতে নীলার কাঁধে হাত, পিহু আর জেরিন চাপা স্বরে ফিসফাস, চোখে কৌতূহল আর যেন কিছু একটা বদলে যাবে। সঙ্গে আছে তোবা, তাসনিম, চোখে মুখে জন্মের বাড়ির আপনি যে ভাব, কিন্তু কথায় খোঁচা খোঁচা স্নেহ। ঘরে ঢুকতেই হালকা মেহগনি কাঠের আলমারি, আয়নায় সোনালি বিকেলের আলো। সিনথিয়া হেসে উঠল, আজ তোকে দেখে মনে হচ্ছে সরাসরি মঞ্চে এন্ট্রি নেবে স্টার। মোনা আলমারি খুলে শাড়ি বের করতে করতে বলল, চাচ্চু তো স্পেশালি বলেছে শাড়ি, আর এই লাল সোনালি বর্ডার। পিহু তৎক্ষণাৎই মাথা নাড়িয়ে শুধালো, না না, আজকে গাঢ় সবুজ, ওটা পরলে নিশির চোখের রং আরো ফুটে ওঠে। জেরিন ঠোঁটে আঙুল চেপে ফিসফিস করে বলে, ওকে শোন, নিচে কিন্তু পুরো ক্রাশ বয় স্কোয়াব, তার সাথে নিশির স্পেশাল মানুষ উনি, তাই না? উনি নামটা শুনে নীলা আঙ্গুল কেঁপে ওঠে। তুবা টেবিল থেকে ছোট বক্সটা তুলে এনে খুলে দেখালো পাতলা পান্না ফ্রেমের কানের দুল ও মিলের চুড়ি। এগুলো আমার, আজ তুই পরবি। আর শোন, নিশি নিচে যেই থাকুক সবার সামনে তুই তোর মাথা নিচু করে রাখবি, বুঝলি? তোমার গলায় পরিবারের সেই গণধুম স্বর, নরম অথচ নির্দেশ ভরা। নীলা ঠোঁটে হাসি আনলো, কিন্তু চোখে লাজুক তাপ। নীলা জানে না আজকে তাকে কি জন্য এত সাজুগুজু করানো হচ্ছে। আজকে এই হাত ধরে হতে যাচ্ছে। মিনা ফাউন্ডেশনের হালকা ছোঁয়া দিয়ে বলল, টিপটা কে দেবে? তুবা নিজের পার্স থেকে খুদে কালো একটা টিপ বের করে বলল, আমি আজ আমার হাতে নিশির ফিনিশিং টিপ কপালে বসাতেই আয়নার ভেতরে নীলার চোখ দুটো যেন আরো গভীর হলো। জানালার সোনালি রোদ ধীরে ধীরে তীব্রতা কমিয়ে ফেলল, আর ব্যালকনির আকাশের রং গাঢ় হলো। নীলার সিল্কের শাড়ি পরেছে, শাড়িতে থাকা হালকা ভাঁজ রুমে জুড়ে একটা সুগভীর নীরবতা রেখে দিল। যেন এই দিনটি সব কিছু পরিবার, বন্ধুত্ব, অতীত আজও একসাথে মিশে গেছে। সিনথিয়া আঁচল কাঁধে রেখে গুজে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো আর বলল, পারফেক্ট। পিহু মুচকি হাসি দিয়ে শুধালো, এবার নিচে নামবি আর আমরা পেছনে হাঁটবো। মোনা, জেরিন, পিহু, তুবা, সিনথিয়া সবাই হালকা হাসিতে ভরিয়ে তোলে ঘরটা। তুবা দরজার কাছে এসে আবারও নরম স্বরে বলে, আর হ্যাঁ, সবার সামনে আদ্র ভাই সম্বোধনে গড়মিলে পড়বে না। নীলা লজ্জা চেপে মাথা নাড়ে। এদিকে নিচে ড্রয়িং রুমে পলিশ পুলিশ পলিশ ধরা টেবিল, কুশনের শাড়ি, কাচের ভেসে তাজা ফুল, আর
সুজয় শিকদারের ডান পাশে সেজে সোজা হয়ে বসে আছে সাইফান, চোখে মুখে সংযম, ভেতরে আনামা টান। সামনেই ইমন নম্র হাসিতে কথা বলল, আর আদ্র শিকদার বাড়িতে আজ তোর প্রথম আসা, তাই না? তো। কণ্ঠ নরম সংক্ষিপ্ত। আর্য তুর্য সিয়াম পাশ থেকেই মাপজোকের দৃষ্টিতে দেখে নেয়। ইমদাদ হালকা দুষ্টুমিতে বলে, তোর গল্প কিন্তু আমরা আগেই একটু আধটু জানি। আজকে তোর জন্য স্পেশাল কিছু আছে। তুই প্রস্তুত তো তার জন্য? সাইফান ভুরু তুলল। আর কি সেটা, যার জন্য তোরা আমার পুরো গোষ্ঠীকে এখানে উঠিয়ে এনেছিস? ইকবাল হাসি চেপে, বললাম তো স্পেশাল সারপ্রাইজ আছে। চারপাশের ছোট চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে সুজয় শিকদারের কাশিতে। সোজা কাশি। সাইফান বাবা, কিছু মনে করবে না। আমাদের বাড়ির নিয়ম, নতুন কেউ এলে আগে বসে পরিচয় হয়, তারপর বাকিটা। আপনার দোয়া আমার জন্য যথেষ্ট হবে। তবে এখানে কি হচ্ছে আঙ্কেল? কথাটা মাথা নোয়ায় বিনয়। আর এই সময়ে সিঁড়ির মাথায় কয়েকটি পদশব্দ। সবার দৃষ্টি অজান্তেই ওপরে ওঠে। তুবা প্রথমে নেমে এলো, মুখ ভরা আত্মীয়তার নিশ্চিন্ত ভরসা হাতের ইশারায়। নীলা আর মেয়েদের থামল। 1 সেকেন্ড। আঁচলটা ঠিক করে দিল, কানের পাশে চুল সরিয়ে কানে ফিসফিসিয়ে বলল, যা, শিকদার বাড়ির মেয়ে, আজ তোর এন্ট্রি ক্লাসই হবে। তুবা নিচে নেমে এসে সোজা সুজয় শিকদারের দিকে তাকিয়ে বলে, ফুপা, নিশি রেডি। তারপর সামনের সারিতে বসা ছেলেদের দিকে ভদ্র হাসি, আপনারা একটু সরে বসুন তো, মেয়েটা নামুক, দেখা না হলে তো রায় দেওয়া যাবে না। আর্য তুর্য হেসে সরে যায়। ইমন মাথা নেড়ে ইশারা করলো, সবাই একটু স্থির। সাইফানের বুকের ভেতর অদৃশ্য ঢেউ, আঙ্গুলের গাঁট শক্ত হয়ে আছে। সিঁড়ির ধাপে ধাপে নামলো নীলা, গাঢ় সবুজ সিল্কের শাড়ি, সোনালি পাড়, কপালে তুবার বসানো খুদের টিপ। আর আলো বদলাতে বদলাতে চোখের রং আরো যেন ফুটে উঠেছে। পিছু পিছু মোনা, পিহু, জেরিন, সিনথিয়া ম্যাচিং স্কার্টের মতো করে ছায়া সঙ্গী। রুমের কোলাহল এক নিমিষেই পাতলা হয়ে যায়। দূরের দেওয়াল ঘড়ির টিকটিকও যেন থেমে থাকে। নীলা শেষ ধাপে নামতেই সাইফানের সাথে চোখাচোখি হয়। কোনো কথা নেই, শুধু নিঃশব্দ একটি দায় আর ক্ষমা চাইবার ইশারা, যা চোখের ভেতরেই বলা হয়ে যায়। তুবা পাশ থেকে হালকা গলা নামিয়ে বলে, আদ্র তো ভাইয়া, আদ্র ভাইয়া ভালো তো? প্রশ্নে খোঁচা নেই, না আছে পরীক্ষার মতো নিশ্চয়তা। এখন যত পূর্ণতার পালা। সাইফান বুঝল না তাওবার কথা। আর সাইফানের এই সব কথাও নয়। খুব অল্প মাথা নাড়িয়ে চোখ না সরিয়েই বলে, ভালো, কি হয়েছে এসব? একটি শব্দ, কিন্তু তাতে ভেঙে পড়ে বিকেলের সমগ্র অনিশ্চয়তা। ইমন পাশ ফিরে সিয়াম ফিসফিস করে বলে, ক্রাশ বয়, রুল নাম্বার 1 মনে আছে তো? সিয়াম ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে বলে, যার পাশে থাকি তার সম্মান আমাদের নিজের। বাকিদের মাথা নুয়ে আসে যেন নীরব সমর্থনে। সুজয় শিকদার প্রশান্তির কণ্ঠে শুধালেন, এসো নিশি। নীলা এগিয়ে যায়। তুবা সবচেয়ে আগে হাত বাড়িয়ে বসার জায়গায় সাজিয়ে দেয় কুশন টেনে, আঁচলটা আরেকবার ঠিক করে। এইভাবে ছোট ছোট যত্নের ভেতরেই আজকের বিকেল গলে যায় পরিবার, বন্ধু আর দুই মানুষের নিঃশব্দ বোঝাপড়ায়। ড্রয়িং রুমের বাতি নরম সোনালি আলো ছড়িয়ে দিচ্ছে। জানালার পাশে সাজানো ফ্রেশ ফুল, পলিশ করা টেবিল, কুশন শাড়ি, সবকিছুই যেন আজকের বিকেলে বিশেষ করে কারোর জন্য প্রস্তুত। বন্ধুরা একদম ঠিক সময়ে এসে বসেছে। সিনথিয়া, মোনা, পিহু, জেরিন, তুবা, সবাই হালকা হাসি আর কৌতূহল নিয়ে। সুজয় শিকদারের দৃষ্টিতে আজকের দিনটা সাধারণ নয়।
তিনি জানেন এই বিকাল সাইফান এবং নীলার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তিনি বড় ভাইকে জানিয়েছিলেন সাইফান এবং নীলার সম্পর্কের ব্যাপারে। তখন সুজয় শিকদার বলে, এখানে তো আমাদের কিছু করার নেই, তাই তুই যা ভালো ভাবিস তাই কর। আমার আমার এই বিয়েতে আগে তো মত ছিল, এখনো আছে। তাই তো সুজয় শিকদার পাভেল চৌধুরীকে বলে আজকের আয়োজন করেছে ঘরোয়াভাবে এঙ্গেজমেন্ট। তবে এই এঙ্গেজমেন্টের বন্ধু মহলের অবদান অনেক বেশি। মূলত তারাই আজকে এই আয়োজন করেছে। সাইফান শিথিল মুখে বসে আছে, কিন্তু চোখে চোখে অদৃশ্য টান। নিঃশব্দে আঙ্গুল গাঁট চেপে ধরে আছে। নীলা পাশে সবুজ সিল্কের শাড়ি, কিছুটা লাজুক, কিছুটা চমকে যাওয়ার মতো। কাব্য ধীরে ধীরে বলল, আদ্র নিঃশব্দে প্রস্তুত তো? সাইফান ভুরু উঁচু করে বলে, আমি তো সব ঠিক আছে, তবে আজকে কি হচ্ছে জানি না। নীলা চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। তখন সুজয় শিকদার কোমল স্বরে বলেন, ঠিক আছে, চলুন সবাই দেখে নিই। আজ আমি আর আমার বন্ধুকে জানাই, আজ আমাদের ছেলে মেয়ে অর্থাৎ সাইফান আদ্রাসান চৌধুরী এবং নিশিতা আফরিন নীলার এঙ্গেজমেন্ট। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাইফান এবং নীলা দুজনেই হঠাৎ চমকে উঠল। নীলার চোখে কেমন যেন বড় বড় হয়ে গেল, গা ছমছম করে উঠল। সাইফান অচেনা গাঢ় রঙের অনুভূতিতে, কিন্তু মুহূর্তের জন্য যেন স্থির হয়ে যায়। মুখে হালকা হাসি, চোখে বিস্ময়। আর্য কণ্ঠ চেপে ফিসফিস করল, ও ভাবি, তুমি কি বিশ্বাস করছো? জিহাদ ধীরে ধীরে হেসে বলে, চুপ করো, এখন তো শুধু দেখার পালা। সিনথিয়া আঙ্গুলের ইশারায় বন্ধুরা এক সারিতে দাঁড়ালো। তুবা হালকা গলায় নীলার কাঁধে হাত রেখে ফিসফিস করলো, এই মুহূর্তটা মনে রাখিস, শুধু তোদের দুজনের। সাইফার নিজেও কিছুটা বলতে পারল না, তবে নীলা পাশে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলল, একটি নিঃশব্দ বোঝাপড়া, যা বলে দিচ্ছে, আমি আছি, তুমি ভয় পেও না। এরপর পাভেল চৌধুরী ছোট্ট গ্লাস হাতে নিলেন এবং বললেন, সবাই একসাথে এই বিশেষ দিনে আমরা তাদের দুজনের সুখের জন্য। সারাটা রুম হাসি আর প্রশংসায় ভরে গেল। আর্য, তুর্য, সিয়াম, ইমদাদ, ইকবাল, জিহাদ, কাব্য, ইমন সবাই হাতের ইশারা দিয়ে দেখিয়ে জানালো যে সাইফান ও নীলা আজ থেকে এক নতুন ধাপ শুরু করছে। জেরিন খোঁচা দিয়ে হাসি দিয়ে বলে, দেখেছো, স্পেশাল মুহূর্ত, আর এটাই বন্ধুরা মনে রাখবে সব সময়। পিহু জেরিনের কথায় কণ্ঠ দিয়ে বলল, নিশি, আজ তোর গায়ে সবুজ শাড়ি তার মানে বহন করছে চোখের রং, সাহস আর ভালোবাসা। মোনা হাত দিয়ে কাঁধে টোকা দিয়ে বলল, এখন তুই শুধু তোদের সময়, বাকিটা আমরা দেখে থাকবো। হুম, একদম ঠিক বলল সিনথিয়া। বিকালটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। বন্ধুরা পাশে, পরিবার পাশে। সাইফান নীলা দুজনেই একে অপরের চোখে দেখতে পায় নিঃশব্দ ভালোবাসা, সম্মান ও নিঃস্বার্থ বিশ্বাস। তুবা হেসে ফিসফিস করল, আজকের দিনটা শুধু একটি ঘরোয়া এঙ্গেজমেন্ট নয়, এটি আমাদের গল্পের প্রথম পাতা। নীলা আর সাইফানের চোখের মধ্যকার নিঃশব্দ বোঝাপড়া যেন রুমের বাতাসে ঝরছিল। ঠিক তখন মোনা, পিহু, জেরিন, সিনথিয়া সবাই হালকা হাসি ধরে রাখছিল, আর তুবা যেন নীরবভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে সাইফানের বন্ধু মহল, আর্য, তুর্য, ইকবাল, ইমন, সিয়াম, ইমদাদ, কাব্য, জিহাদ সবার সামনে সারিতে বসেছে। ছোট্ট চাপা হাসি, একটু একটু খোঁচা খোঁচা মধ্যে তারা সাইফানকে বলে ওঠে, একটু ঘেঁষাঘেঁষি দিচ্ছে। আর্য ধীরে ধীরে বলে, আদ্র, আজ তোকে দেখে মনে হচ্ছে তুমি একেবারেই ঢিলেঢালা হওনি, ঠিকভাবে প্রস্তুত তো? সাইফান অল্প মাথা নেড়ে বলে, ঠিক আছে, তবে এই সব বন্ধুরা এত কমপ্লিমেন্ট দিলে তো লজ্জা লাগেই। ইকবাল মুচকি হাসি দিয়ে কণ্ঠ চেপে বলে, লজ্জা? তোর আবার লজ্জা আছে নাকি? শোন,
আমরা বলছি আজকের দিনটা শুধু তোর নয়, আমাদেরও। তুই ভালো থাকলে আমরা শান্ত, আর তোর পাশে নিশিতা আছে, ওটাই বড় জিনিস। সিয়াম হালকা খোঁচা দিয়ে বলে, আর্য ঠিক বলেছে। আজ থেকে আমাদের ক্রাশ বয় স্কোয়ারের রুল নাম্বার 1 আদ্র, আর তোর দায়িত্ব নিশিতার পাশে থাকা। নীলার কপালে লাজুক হাসি ফুটে ওঠে। নীলা কিছু বলতে না শুরু করলেই সাইফানের দিকে তাকিয়ে হাতের আঙ্গুল তুলে চুম্বকভাবে স্পর্শ করলো। ইমন ফিসফিস করে বলে, দেখেছো বন্ধুরা, এই চোখের যোগাযোগই তো সব বোঝা যায়, কোনো শব্দের দরকার নেই। পিহু পাশ থেকে কণ্ঠ দেয়, আর তাই তো আমরা আজ তোদের জন্য এত সাহায্য করলাম, শাড়ি সাজানো থেকে শুরু করে পুরো আয়োজন। আজকে তুই শুধু হাসি দে, বাকিটা আমরা ম্যানেজ করব। মোনা আর সিনথিয়া একসাথে হালকা হেসে বলো, ঠিক আছে। আজ তোদের জন্য রুমটা সবচেয়ে উজ্জ্বল। বন্ধুরা পাশে, পরিবার পাশে। তোবা পাশ থেকে যোগাযোগ করলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আজকে থেকে সবাই জানুক আমরা এখানে নিশির পাশে আছি, আর তার আনন্দের অংশ হব। আদ্র ভাইয়া, মনে রেখো বন্ধুরা কখনো দূরে থাকবে না। সাইফান নীরবতাভাবে কপালে হাত বুলিয়ে নিল। সাইফান অতি নম্র কণ্ঠে শুধালো, ধন্যবাদ সবাইকে। আজকের দিনটা সত্যি বিশেষ হয়ে গেল। তুর্য হালকা চুপচাপ মুখে বলল, এখন থেকে শুধু চোখের ইশারাতেই সব বোঝা যাবে। কথায় কথা দরকার। বন্ধুরা পাশে, পরিবার পাশে, আর তুমি নিশিতা। জেরিনের কণ্ঠ দিয়ে হালকা খোঁচা দিয়ে বলো, আরে আদ্র ভাইয়া দেখো, এখন লাজুক না হইলে চলবে না। এই নিঃশব্দে বোঝাপড়া আমাদের আনন্দ দিয়েছে। সুজয় শিকদার হাসি মুখে বলেন, ঠিক আছে, সবাই শান্ত। আজ থেকে এই দিনটা কারো মনে রাখবো ঘরোয়াভাবে সুন্দর, আর বন্ধুত্ব আর ভালোবাসায় ভরা। নীলা এবং সাইফান দুজনে এক মুহূর্তের জন্য একে অপরের দিকে তাকিয়ে থাকলো। তাদের চোখে শুধুই নিঃশব্দ ভালোবাসা, সম্মান এবং আস্থা। আর বন্ধুরা ছোট ছোট খোঁচা, হাসি, প্রশংসা, সব মিলিয়ে পুরো ঘরটা আনন্দে ভরে উঠল।